দেখছেন এএসআর নিউজ। নমস্কার, আপনারা দেখছেন এএসআর নিউজ। আমরা যখন করোনা পিরিয়ডে, আপনাদের সবার প্রায় মনে আছে যে আমরা একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠে, যে বেশ কিছু মানুষ তার পুরো পরিবার নিয়ে, বস্তা নিয়ে তারা রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য। অনেকে তাদের নিরাপদ আশ্রয়ে ফিরতে পেরেছে, অনেকে পারেনি, অনেকে সেখানেই তাদের জীবন সমাধি হয়েছে। আমি বলছিলাম পরিযায়ী সেই সমস্ত শ্রমিকদের কথা, যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে, সামান্য রুজি রোজগারের জন্য নিজের ভিটে মাটি ছেড়ে, বহু দূর সংসার ছেড়ে, তাদের আত্মীয় পরিজন ছেড়ে তারা সেখানে গেছেন শুধুমাত্র কিছু অর্থের জন্য। কিন্তু এই যে মানুষরা নিজেদের ভিটে মাটি ছেড়ে, নিজেদের পরিবার ছেড়ে এত দূর গেছেন কিছু অর্থের জন্য, কত রকম বিপদের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন। আজ এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা আপনাদের সামনে তুলে ধরছি। কত একটা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন। আমাদের এই মুর্শিদাবাদ জেলায়, যেখানে শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়া একটা জেলা, কৃষিও সেইভাবে আস্তে আস্তে, কৃষির দরজাও আস্তে আস্তে ক্রমশ বন্ধ হচ্ছে, তার ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কি অবস্থা আমাদের জেলার, কেন এই পরিযায়ী শ্রমিক সৃষ্টি হচ্ছে, আর এই পরিযায়ী শ্রমিকরা তারা তাদের জীবনযাপন কি হচ্ছে, এইসব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আছেন বিশিষ্ট সাংবাদিক সাবিরুজ্জামান, নমস্কার। আছেন এই কাজগুলো নিয়ে প্রতিনিয়ত মানুষের সুখ দুঃখ নিয়ে পরিযায়ী শ্রমিক, এবং যারা যে সমস্ত মানুষরা একবারে পিছিয়ে পড়া সভ্যতার আলো থেকে যাদের যোজন যোজন দূরে, তাদেরকে একটা আপলিফমেন্টের জায়গায় নিয়ে আসছে কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি, তার প্রাণ পুরুষ মতিউর রহমান। আমি প্রথমেই সাবিরদার কাছে যাব, যে আমাদের এই জেলা, যেখানে সমস্ত দিক থেকে শিল্পের কথা নেই বললেই চলে, আর কৃষির ক্ষেত্রেও ক্রমশ পিছিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা কৃষি প্রধান জেলা। আজকের দিনে এই জেলায় এত পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, মানে নিজের গ্রাম ছেড়ে, নিজের পরিবার ছেড়ে বাইরে চলে যাচ্ছে অর্থ উপার্জনের জন্য। এইটা সৃষ্টি হচ্ছে কেন পরিযায়ী শ্রমিক? না, সঞ্চালক উদীপ বাবু এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আমার নমস্কার। প্রথমে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে সঞ্চালক একটা কথা বলেছেন যে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। আমি কিন্তু এই জেলায় জন্মগ্রহণ করেছি, শৈশব থেকে দেখেছি। আমি একদম সীমান্তের লালগোলায় বেড়ে উঠেছি, যেখানে পদ্মা এবং ভাগীরথী অঙ্গাঙ্গিভাবে বহতা। তো আমি প্রথমে যে ব্যাপারটা পরিষ্কার করতে চাই, যে আমাদের জেলা পিছিয়ে পড়া জেলা, এই তকমাটা পিছিয়ে পড়া বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে পিছিয়ে গেছে। কিন্তু আদৌ কি আমাদের মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা? আমার মনে হয় না পিছিয়ে পড়া জেলা। কারণ আমাদের মুর্শিদাবাদ জেলার সম্ভাবনাময় সবকিছুই আছে। আপনি যদি দেখেন, মুর্শিদাবাদ জেলায় একসময় পাট শিল্পকে কেন্দ্র করে একাধিক পাটের কারখানা ছিল, বিটি মিলের মতো একটা বিখ্যাত মিল ছিল। এখানে কৃষি প্রধান হওয়ার ফলে আখ চাষও আমরা ছোটবেলা দেখেছি, শৈশবে দেখেছি, এলাকা জুড়ে আখ চাষ হতো। এবং বেলডাঙ্গার পাশাপাশি, বেলডাঙ্গাতে তো রয়েছে, বেলডাঙ্গা, তার আগে যদি বলি যে বেলডাঙ্গা যে চিনি কল, সেই চিনি কলটা কিন্তু আগে চিনি কল ছিল না, একটা চর্ম কারখানা ছিল। কালের নিয়মে চর্ম কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু একটা চিনি কল হয়। আমরা যদি দেখি তার পাশে পলাশিতেও আমরা একটা চিনি কল পেয়েছিলাম। তো একের পর এক মুর্শিদাবাদ জেলার মতো জেলায়, যেখানে একসময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাবরা শাসন করতে মুর্শিদাবাদ জেলা থেকে, ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জেলা। নদীকে যদি আমরা উর্বর ক্ষেত্র ভাবি, আমি নই, ইতিহাসবিদরাও বলছেন, ভৌগোলিকবিদরাও বলছেন, এবং যারা কৃষিবিদ তারাও বলেন যে নদী মানেই সেটা উর্বর এলাকা। শুধুমাত্র কৃষিক্ষেত্রে উর্বর হয় না নদী, সামাজিক প্রেক্ষাপট, শিক্ষা প্রেক্ষাপট, সাংস্কৃতিক প্রেক্ষাপটকে ধরে রাখে কিন্তু নদী মাতৃক যেসব এলাকা, সেই সব এলাকায় এই তিনটে শিল্প সংস্কৃতি খুব উর্বর হয়। তাহলে একদিকে নবাবী শাসন, নবাবী ঐতিহ্য, অন্যদিকে আমাদের কৃষি
শিল্প সাহিত্য সবেতেই ভরপুর আমাদের এই জেলা। আমরা যদি দেখি এখানে আমের প্রাচুর্য আছে, যা সারা পৃথিবীতে আমের চাহিদা কিন্তু ব্যাপক আমের চাহিদা আছে। কৃষিক্ষেত্রে পাট, আমরা যদি চিনির উৎপাদনের কথা বলি সেক্ষেত্রে চিনি শিল্পও ছিল একদা। আমাদের এখানকার রেশম সারা পৃথিবীকে একসময় শাসন করত, মানে উপহার হিসেবে রেশম যেত এবং রেশমের চাহিদা ব্যাপক ছিল। সেই রেশমটাকেও ধীরে ধীরে আমরা দেখতে পেরেছি চায়না থেকে যে রেশম শুধু এনে এই জায়গাকে ভরপুর করা হয়েছে। তাহলে আমাদের এই জেলা পিছিয়ে পড়া জেলা বলতে আমি কিন্তু রাজি নই। যে কোনো কারণে পিছিয়ে দেওয়া হয়েছে, এটা রাজনৈতিক কারণ হতে পারে, এটা একটা বাণিজ্যিক কারণ হতে পারে, এটা পিছিয়ে দেওয়া হয়েছে। পরে প্রথমে আমি যেটা মানে আমার সঞ্চালক বলো পিছিয়ে পড়া বলতে রাজি নয়, কারণ সমস্ত নির্ভরতা আমাদের এখানে আছে। ফলে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া নয়। তারপর আজ কেন পিছিয়ে গেল? আজ স্বাধীনতার এত বছর পরে এসে আমরা দেখলাম চিনি কল বন্ধ হয়ে গেল, বিটি মিল বন্ধ হয়ে গেল, পাট চাষটা আস্তে আস্তে কমে যাচ্ছে, গম চাষ তো বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন কারণে প্রশাসনিক বার্তা দিয়ে বন্ধ করা হয়েছে। আপনি দেখবেন যে নতুন প্রজন্মকে আখ কি জিনিস চেনাতে হয়, অথচ আমাদের জেলাতে আখে পরিপূর্ণ ছিল। তাহলে কৃষিও তো আস্তে আস্তে বিপন্ন হচ্ছে। ধান ছাড়া কিন্তু আর সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, পাটও প্রায় শেষের পথে। ফলে পিছিয়ে দেওয়া হচ্ছে। সেটা রাজনৈতিক কারণ হতে পারে বা ব্যবসায়িক কারণ হতে পারে বা সঠিক দিশা দেখাতে না পারার কারণে, বাণিজ্যিক কোনো মেলবন্ধন না থাকার কারণে এইটা পিছিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের এখানকার যারা ম্যান পাওয়ার যেটা শ্রমটা সেটা আস্তে আস্তে বাইরে চলে যায়। হ্যাঁ, এটাই আপনি যে কথাটা খুব সুন্দর কথা বললেন। আর্থিক কারণে কিন্তু পরিযায়ী শিল্পী তৈরি হয় না। আমি অন্তত বিশ্বাস করি না যে আর্থিক কারণে পরিযায়ী শিল্পী শ্রমিক তৈরি হয়। এর প্রেক্ষাপটটা হচ্ছে শ্রম, যোগাযোগ এবং শ্রমের যে আদান প্রদান। শ্রমের আদান প্রদান না হলে তো পরিযায়ী হবেই। আজকে ধরুন আমার এখানে শ্রমিক আছে, অথচ তারা কাজ করবে সেই জায়গাটা নেই, তাহলে সে অটোমেটিকলি বাইরে গিয়ে কাজ খুঁজবে। এটা কিন্তু আর্থিক কারণে নয়, এটা শ্রমের আদান প্রদান হচ্ছে না বলেই কিন্তু পরিযায়ী শ্রমিক তৈরি হচ্ছে এবং জেলার বাইরে গিয়ে তারা কাজ করছে। শুধু জেলার বাইরে নয়, রাজ্যের বাইরে যাচ্ছে। আবার কি আমরা যদি কখনো কখনো দেখি রাজ্যও নয়, রাজ্য ছাড়িয়ে দেশের বাইরেও চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা কি দেখছি প্রতিনিয়ত, আমি একজন সাংবাদিক হিসেবে দেখি যে প্রতিনিয়ত কিন্তু আমাকে খবর করতে হচ্ছে কখনো আরবে আটকে আছে। শুধু আটকে আছে না, আমরা দেখি দিনের পর দিন একটা মৃতদেহ, মানে সে কাজ করতে গেছিল সেখানে আটকে রাখা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে কোনো ক্ষেত্রে আমরা সেই মৃতদেহটা তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারছি, কখনো পারছি না। এটা একটা দেশের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, সে বিষয়ে আমি যাচ্ছি না। কারণ এই বিষয়টা যেটা বলছেন এইরকম নিয়ে পরিযায়ী শ্রমিকরা বা দেশের লোকরা কর্মসূত্রে বিদেশে গিয়েছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা বা অন্য জেলাতে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এই নিয়ে আমাদের মতিউরদা বিভিন্ন দিনে বিভিন্ন রকম কাজ করেছেন। যারা বিদেশে গিয়ে আটকে গেছেন তারা অনেক দিন, মানে তাদেরকে আবার নিজের স্বভূমিতে ফিরিয়ে নিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তো আমি মতিউরদার কাছে এইটা নিয়ে যাব যে আজকে তৈরি হলো, এই যে পরিযায়ী শ্রমিক তৈরি হলো, এটা তো বোঝা গেল যে আমরা একটা বুঝতে পারলাম যে পরিযায়ী শ্রমিক তৈরি হলো, কিন্তু তাদেরকে এই যে তাদের এই সমস্যা, কিভাবে তাদের এই সমস্যাটাকে আপনি কি নজরে দেখছেন, আপনি কিভাবে তাদের নিয়ে কাজ করছেন, দীর্ঘদিন ধরে আপনি এদেরকে নিয়ে কাজ করছেন? অ্যাকচুয়ালি একজন পরিযায়ী শ্রমিক যখন দেখছে যে এখানে কাজ নেই, সে তখন কাজের সন্ধান করছে। আর সেই সময়তেই তৈরি হচ্ছে একটা মিডিলম্যান বা দালাল, যাকে পড়ে বলে, যারা প্রতি গ্রামে গ্রামে তৈরি হয়ে গিয়েছে এবং তারা একটা প্রলোভন দিচ্ছে যে লোকটা এখানে চাষবাস করে বা একটা কৃষিকাজে কাজ করে বা একটা লেবারে কাজ করে হয়তো 250 বা 300 টাকা পাচ্ছে, তাই প্রথমেই বলা হচ্ছে যে তুমি বাইরে গেলে ওই 250-300 না, পার ডে তোমার 1500 থেকে 2000 টাকা ইনকাম হবে। এবং যখনই একটা মানুষকে এই কথা বলা হবে যে টাকার পরিমাণটা বেশি, সে তখন আর কোনো কিছু চিন্তা করবে না এবং সে তার নিজের আত্মীয় স্বজনকেও কথা বলতে চায় না যে আমি 2000 টাকা ইনকামের জন্য বাইরে যাচ্ছি, অর্থাৎ মাসে 60,000 টাকা। তখন সেই দালালটা ওনার কাছে হয়ে গেছে ভগবানের মতো। আর দালালটা এই সুযোগটা যখন নিচ্ছে তখন তাকে দিচ্ছে একটা ভিসা, যেটা ট্রাভেলিং ভিসা, মাত্র 3 মাসের।
কিন্তু ওই পরিযায়ী শ্রমিকটা জানে না যে 3 মাসের ভিসাতে আমি বাইরে গিয়ে 3 বছর কাটাবো। সমস্যাটা প্রথম। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগ হচ্ছে কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত, একদম। এবং কেউ হয়তো মাধ্যমিক পাস, কেউ হয়তো এইচএস পাস, কিন্তু তারা এগ্রিমেন্ট কি জিনিস সেটা ঠিক মতন বোঝে না। সেই এগ্রিমেন্টে দালালরা কি করছে, ফর্স দেখানোর জন্য, ওকে বোঝানোর জন্য যে একদিকে শুধু তার একটা হয়তো ঠিক সই বা একটা হয়তো কোনো রকম সই করিয়ে নিচ্ছে, কিন্তু সেখানটায় কার সাথে এগ্রিমেন্ট হচ্ছে তার কোনো তথ্য বা ডিটেলস কিছু থাকছে না। যখন ওই কাগজটা মানে এগ্রিমেন্ট কাগজটা যখন আমি মিনিস্টার অফ এক্সটার্নাল ডেভেলপমেন্টের অফিসার থেকে জানাচ্ছি, তখন জানা যাচ্ছে যে ওইখানে যে কোম্পানির নামটা লেখা আছে সেটা টোটালি ভুল। তখন সেটা আর একটা সমস্যা। এবার এই যে দালালের মাধ্যমে বাইরে চলে যাওয়ার পরে 3 মাস ওরকম হয়তো কাটিয়ে গেল। 3 মাস পর ওর যখন মনে হচ্ছে এবার আমাকে বাড়ি ফিরতে হবে, আমার এখানে আর সম্ভব নয়, তখন সে পড়ে যাচ্ছে ওই দালালদারি আর একটা চক্কর, যে তাকে ফিরিয়ে আসার জন্য এক্সিট ভিসা দরকার। যে এক্সিট ভিসাটা ওই দেশের কোনো একটা ডকুমেন্টস না হলে তাকে আর এক্সিট করা যাবে না, যেহেতু তার অলরেডি 3 মাসের ভিসাটা কভার করে দিয়েছে। এরপর যখন সে এবার কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত হওয়ার জন্য সে হয়তো হাইকমিশন বা অ্যাম্বাসি অফিসে চেনা নেই কোথায় যেতে হবে। আবার অ্যাম্বাসি অফিসগুলো হয়তো দেখা যাচ্ছে যে জেদ্দায় আছে আর রিয়াদে আছে, কিন্তু ও কাজ হচ্ছে জেদ্দা থেকে হয়তো 2000 কিলোমিটার দূরে, তারপরে সেখানে যাওয়া সম্ভব নয়। কারণ আমাদের দেশে সাধারণভাবে জনগণের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আমি বহরমপুর থেকে দিল্লি যাব, আমাকে রাস্তায় কেউ ধরবে না যে তুমি কোথায় যাবে। কিন্তু যখনই সৌদি আরব থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেউ যাবে, তখন তাকে 1 নম্বর পরিচয়পত্র দেখতে চাওয়া হবে যে সে কীভাবে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। কিন্তু তার তো একেবারে নেই, আর এই পাসপোর্টটা তো মালিক নিয়ে নিয়েছে, তাহলে সে কী করে যে অ্যাম্বাসি অফিসে পৌঁছাবে, সেটা একটা বড় সমস্যা। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তারা যখন বিভিন্ন রাস্তা খুঁজে না পায়, তখন বাধ্য হয়ে ওই এতিম আমরা যেটা বলি যে বাবা বা মা নেই, সেই এতিম লোককে হয়তো আমরা খেতে বা থাকতে দিচ্ছি, তার বিনিময়ে একটা কম পরিশ্রমিক দিচ্ছি, সেরকম কম পারিশ্রমিকে তারা কাজ করতে বাধ্য হয়। সেটা 700 বা 1000 রিয়াল, সেটা ভারতের টাকায় মোটামুটি ওই 18 থেকে 20 হাজার টাকা। সেটাও যে ঠিক মতন দেবে তার কোনো মানে নেই, মানে ভিত্তি নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে 3 মাস বা 6 মাস বা 1 বছর দিচ্ছেন না, কিন্তু বাধ্য হয়ে সে করে থাকতে বাধ্য হচ্ছে। এটা একটা বড় সমস্যা। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমাদের লাগাতার বিভিন্নভাবে আমরা প্রচারে আসছি, তবুও দেখা যাচ্ছে যে অনেকেই সেটা অ্যাভয়েড করছে। যখন ওখানে বিপদে পড়ছে তখন সে বলছে যে আমার ভালোবাসা যে কাজটা করছিলাম সেটাই হয়তো ভালো ছিল না। এটা তো আপনি বিদেশের ক্ষেত্রে বলছেন, কিন্তু সেটা একটা সংখ্যা অবশ্যই। কিন্তু যদি আমরা দেশের মধ্যেই দেখি, যে দেশের অভ্যন্তরে মানে পশ্চিমবঙ্গের বাইরে, আমরা তো মূলত দেখি যে আমাদের এই মুর্শিদাবাদ থেকে, অন্তত পশ্চিমবঙ্গ থেকে একদিকে কেরলে যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, পাঞ্জাবে যাচ্ছে, কাশ্মীরে একটা গন্ডগোল হলো যে মারা গেল। এসব ক্ষেত্রে আপনারা কি কাজ করছেন, মানে একটু জানার ইচ্ছা। মূলত যেসব লোক এখান থেকে কেরালায় বা পাঞ্জাব বা কাশ্মীরে যাচ্ছে, তারা কোনো একটা কন্ট্রাক্টারের থ্রু দিয়ে যাচ্ছে। একটা কন্ট্রাক্টার আন্ডার হয়তো 200 জন, 100 জন, 50 জন, বিভিন্ন রকম আছে। যদি সেটা রাজমিস্ত্রি কাজ হয় তাহলে দেখা যাচ্ছে কি 15 থেকে 20 জন। যদি সেটা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ হয়, যেটা পাঞ্জাবের ক্ষেত্রে, স্যার মিনিমাম 100 থেকে 150 জন। এবং সেখানে নারী শ্রমিকরাও যাচ্ছে, কারণ নারী শ্রমিকরা সেখানটায় দুটো পাতে কাজ করছে। একটা হচ্ছে যে কিছুটা পুরুষ মানুষের সাথে সমভাবে কাজ করছে, আরেকটা হচ্ছে যেসব পুরুষ মানুষ সেখানটায় এখানকার থেকে পাঞ্জাবে যাচ্ছে লেবারের কাছে, তাদের রান্নাবান্নার কাজে সহযোগিতা করছে। কিন্তু সমস্যাটা কোথায়? এখানটায় বছর 2টো ফসল আমন বড়, এই টাইমে সে ডেলি লেবার পাচ্ছে 200 থেকে 800 টাকা, কিন্তু সে যখন কেরালায় যাচ্ছে সে পাচ্ছে খুব কম করে হলে 1000 টাকা।
না, তাহলে কি আপনি মনে করেন যে আমি যখন এর আগে যেটা বলছিলাম যে আর্থিক কারণে শুধু মাত্র পরিযায়ী শ্রমিক হচ্ছে না, এর সামাজিক একটা প্রেক্ষাপট আছে এবং কর্মসংস্থান না থাকার কারণেই তারা বাইরে যাচ্ছে, ঠিক আমি মনে করি। অবশ্যই কর্মসংস্থানটা নাই বলেই তো সে বাইরে যাচ্ছে। কর্মসংস্থান যদি থাকতো তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে, সে বাইরে যেত না। কর্মসংস্থান যেমন একটা ফ্যাক্টর, কিন্তু আপনার কথা প্রসঙ্গে আসলো যে কোনো না কোনো একটা চক্র এদেরকে এইখান থেকে নিয়ে বাইরের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা এটা চলছে। এইটার বিষয়ে এই রকম বিষয় থেকে একটু বেরিয়ে আসার দরকার। তবে এইভাবে আমরা আরো বিষয়গুলোতে যাব যে এখন যে অবস্থায় আছে পরিযায়ী শ্রমিকদের বিদেশে যাওয়া বা আমাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যে যাওয়া, সেই নিয়ে যাওয়ার কারণটা আমরা কিছুটা খতিয়ে দেখার চেষ্টা করলাম। কিন্তু আমরা এই যে যাওয়াটা গেল, কিন্তু কিভাবে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এএসআর নিউজ। সুলভে বিজ্ঞাপন দিয়ে দারুণ ফিডব্যাক একমাত্র এএসআর নিউজে। শুধুমাত্র নির্দিষ্ট এলাকার মধ্যে নয়, বা কেবলমাত্র আপনার ঘরের মধ্যে টিভি সেটে নয়, আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখন এএসআর নিউজের মাধ্যমে প্রত্যেকের হাতের মুঠোয়। তাই আর চিন্তা ভাবনা করে সময় নষ্ট না করে অল্প খরচে বিজ্ঞাপনের জন্য ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ফিরে এলাম ব্রেকের পর। আমরা দেখছেন এএসআর নিউজ, আর আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম পরিযায়ী শ্রমিক। তো পরিযায়ী শ্রমিকের এর আগে আমাদের আলোচনায় দেখা গেল যে পরিযায়ী শ্রমিক কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে। তো আমরা আরো একটু এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব যে আমরা দেখছি যে এইভাবে পরিযায়ী শ্রমিক আমাদের জেলার শ্রম সম্পদ এবং সমস্ত সম্পদ আস্তে আস্তে আমাদের জেলা থেকে অন্য জেলায় বা বিদেশে চলে যাচ্ছে। তো এইটার মূল উদ্দেশ্যটা এই পরিযায়ী শ্রমিক যে তৈরি হচ্ছে, এটার পিছনে একটা মতিউদ্দা বলছিলেন যে একটা চক্র এর পিছনে কাজ করছে। সত্যি কি তাই? আমরা নিজেরা দেখছি যত দিন যাচ্ছে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কি কারণে? শুধুই কি আর্থিক ব্যাপার? আপনি ঠিকই বলেছেন, এটা খুব ভয়ানক বিষয় যে আমরা যদি 5 বছর পিছিয়ে যাই, 5 বছরে যেভাবে পরিযায়ী শ্রমিক ছিল সেটা বেড়ে কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। তো এই পরিযায়ী শ্রমিক বাড়ার তো অন্যতম একটি কারণ কর্মসংস্থানহীন হয়ে পড়া। যদি একটা মানুষ তার বাড়ির কাছেই কাজ পায়, তাহলে নিশ্চয়ই সে বাইরে যাবে না। এবং শুধু কাজটা নয়, তার উপযুক্ত পারিশ্রমিক এবং তার সুরক্ষা এবং নিরাপত্তা, এই সমস্তগুলো যদি পায়, সুরক্ষা বলতে তার স্বাস্থ্য, তার নিরাপত্তা, তার ছেলে মেয়ের পড়াশোনা, এই সামাজিক সুবিধা, এইগুলো যদি পায়, তাহলে একটি মানুষ বা একটা যুব সমাজ কখনোই বাইরে যাবে না। এটা একটা দিক। চক্রান্তের কথা যেটা বলছে যে একটা চক্র, নিশ্চয়ই একটা বড় চক্র কাজ করছে। আমরা যদি দেখি, আমরা যদি একটু গ্রাম বাংলার দিকে তাকাই, মূলত বেলডাঙ্গা আমাদের জেলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক বেলডাঙ্গায় আছে, লালগোলা আছে, ভবনলা আছে, নবগ্রামে আছে, তারপর জঙ্গিপুরের দিকে আছে। জঙ্গিপুরে একটা শ্রেণীর যুব সমাজ বা মহিলারা বিড়ি শ্রমিকে রূপান্তরিত হয়েছে, ফলে কিছুটা হলেও তারা কর্মসংস্থান দিতে পেরেছে। সেখানেও একটা শোষণ আছে, ওটা অন্য বিষয়, ওদিকে যাচ্ছে না। কিন্তু আমরা যদি দেখি বেশিরভাগ মানুষ, আপনি দেখবেন এই উত্তরপাড়া থেকে আপ টু সারা ভরতপুর পর্যন্ত প্রচুর শ্রমিক যারা আছে তারা দেশের বাইরে যাচ্ছে, মিডল ইস্টে গিয়ে তারা কাজ করছে, কান্দি সাব ডিভিশনটা। ফলে আমরা যদি দেখি এদিকে দমকল, রানীতলা, এই দিকের এরা কিন্তু রাজ্যের বাইরে যাচ্ছে। আশ্চর্যজনকভাবে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে পরিযায়ী শ্রমিক বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলাতে কিন্তু শিক্ষার হারটা কমে যাচ্ছে। শিক্ষার হার কম মানে, আপনি যদি মাধ্যমিক স্তরের স্কুলগুলো গিয়ে পরিসংখ্যান নেন, দেখবেন যে ক্লাস 8ম শ্রেণীর পরে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। এই ড্রপ আউটটা কেন হচ্ছে? গত 3 বছরের লকডাউনের পরে, মানে করোনাকালে যে লকডাউন হয়েছিল সেই লকডাউনের পরে এবং লকডাউনের আগেও দেখা যাচ্ছে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে।
ড্রপ আউটটা কি ক্লাস 8, মানে তারা যখন সবে শৈশব কৈশোর উত্তীর্ণ হচ্ছে, যুবক হচ্ছে না, যখনই কর্মক্ষম হচ্ছে তারা বাইরে যাচ্ছে। একটা প্রলোভন আছে, এক শ্রেণীর পড়ে যারা বাইরে নিয়ে যায় তারা ওদের প্রলোভন দেখাচ্ছে যে এই দারিদ্রতাকে সুযোগ নিয়ে যে তুমি তোমার বাচ্চাটাকে পুড়িয়ে কি হবে, বরং তুমি নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, তাতে ওর কি হবে, ও ওই যে শ্রমিকদের নিয়ে যাচ্ছে তাদের মাথা থেকে একটা মুনাফা অর্জন করে। সেই প্রলোভন, সেই চক্রান্ত আছে। তারপরেও এই সংখ্যাটা বাড়ছে কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। যেহেতু আমি লালগোলার ছেলে, সীমান্তবর্তী এলাকায় আমরা দেখতে পাই যে একটা সময় যখন কাঁটাতার ছিল না, চোরা চালান হতো। সেই চোরা কারবারিতে আমি নিজে প্রত্যক্ষভাবে দেখেছি যে তার মা তার একটা অষ্টম উত্তীর্ণ ছেলেকে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছেলেকে বলছে, জানো আমাদের সঙ্গে গিয়ে একটু ওপারে একটু এটা পৌঁছে দে, ডালটা পৌঁছে দে, তাহলে কিছু রোজগার হবে। পরবর্তী যখন গরু পাচার শুরু হলো, যে এক কাপ গরু মেরে দেন, এক কাপ গরু মারলে 2000 টাকা পাওয়া যাবে, সেক্ষেত্রেও দেখেছি অনেক তরতাজা যুবক বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে পাচার করতে গিয়ে। এটা খুব কষ্টদায়ক। আমি কোনো সরকারের কথা বলছি না, এখানে আমরা যদি দেখি যে শ্রমিক কল্যাণ পর্ষদ যে আছে, শ্রমিক কল্যাণ পর্ষদ এক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা আজ পর্যন্ত পালন করেনি। কি কেন্দ্র কি রাজ্য কেউই করেনি, এবং তাদের কাছে উপযুক্ত পরিসংখ্যানটুকু নেই। ফিরে আসি ওই স্কুল ছুট। এবার এই স্কুল ছুটের আর একটা বলি যে যখন ওই পথটা বন্ধ হয়ে গেল, চোরাচালান যখন সীমান্তে বন্ধ হয়ে গেল, তখন সেই ছেলেরা মূলত আপনি তার জন্য দেখবেন যে মাধ্যমিক এখন মেয়েরা বেশি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ছেলেরা কম দিচ্ছে, শুধুমাত্র ড্রপ আউটের কারণে তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে। এটা কিন্তু খুব কম পয়সায় কাজ করছে, খুব কম পয়সায় কাজ করছে, ভয়ানক ব্যাপার। প্রাপ্তবয়স্ক পুরুষ যদি 400 টাকা পাচ্ছে, তাহলে কিন্তু একটা নাবালক যেটা 14-15 বছর বয়স, সে কিন্তু 200 টাকায় কাজ করছে। এবং কিন্তু যে মিডলম্যান, যে কন্ট্রাক্টর, সে কিন্তু 400 টাকা সে বেশি পেয়ে গেছে। মধুরবাবু, এই প্রসঙ্গে একটা কথা বলি, সেখানেও যে শ্রমিকদের নিরাপত্তা বা সুরক্ষা নিশ্চিত করার কথা আমরা দেখেছি, যখন 12 তলা 13 তলায় কাজ করছে, প্রতিনিয়ত আমরা খবরে লিখছি, তাদের যে সেফটি বেল্ট, সামান্য সেফটি বেল্ট, সেই সেফটি বেল্টও তাদের ব্যবহার করতে দেওয়া হয় না। সেক্ষেত্রে কি দেখি, যখন কাজ করতে গিয়ে একটি শ্রমিক মারা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে, সেই যে মৃত্যু হচ্ছে, তারপর কিন্তু ঠিকাদারও পাত্তা পায় না, যে কোম্পানির আন্ডারে কাজ করছে তারাও কিন্তু সহৃদয় হয় না, তারা ফেলে দিয়ে পালায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে কি করুণ অবস্থা, সেই শ্রমিককে তার যারা সহকর্মী বা বন্ধুস্থানীয় তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে চিকিৎসার অভাবে এবং সময় মতো হাসপাতালে না পৌঁছানোর ক্ষেত্রে তারা মারা যাচ্ছে। মৃত্যুর পর আর এক যন্ত্রণা, পোস্টমর্টম, সেই ডেডবডি ফিরিয়ে নিয়ে আসা। কোনো কোনো ক্ষেত্রে সরকার কাজ করছে, আমরা দেখেছি কর্মসাথী প্রকল্পে কোনো কোনো ক্ষেত্রে কাজ হচ্ছে, কিছু কিছু ক্ষতিপূরণ পাচ্ছে। সেক্ষেত্রেও দেখছি সেটাও কিন্তু আমাদের একটা সম্পদ, মানে খুব কম। সেক্ষেত্রেও কিন্তু আমাদের সম্পদ লুট হচ্ছে। কিভাবে সম্পদ লুট হচ্ছে? ওই টাকাটি সরকার দিচ্ছে, সরকার কার টাকা দিচ্ছে? আমাদেরই ট্যাক্সের টাকা দিচ্ছে, অথচ কোম্পানি কোন দায়ভার এই শিশুটা নিচ্ছে না, কন্ট্রাক্টরও নিচ্ছে। এই যে গোটা যে যাচ্ছে কারা, আমরা এর আগে করোনা পিরিয়ডের সময় আমরা দেখেছিলাম যে এর কোনো নথি, কোনো হিসেব, এর আগে করোনা পিরিয়ডের সময় তখন বলা হচ্ছিল কেন্দ্র, রাজ্য ইত্যাদি থেকে যে কিরকম সংখ্যক বাইরে আছে, তার কোনো নথি আমাদের। দেখুন, এক্ষেত্রে যদি বলেন তাহলে তো সেটা একটা সমালোচনার বিষয় হয়ে যাবে। কেন্দ্র রাজ্যের ব্যাপার আছে, যখন একটা ছেলে সরকারের কাছে তার কোনো নথি নেই, নথি নেই। বাস্তব কথা বলেছেন যে আমরা আজ থেকে 5 বছর আগে শ্রম দপ্তরে যেতাম, আমাদেরকে শ্রম দপ্তর থেকে বলা হতো যে আমাদের জেলায় কোনো প্রয়োজনীয় শ্রমিক নেই, অর্থাৎ জিরো। কিন্তু এই লকডাউনের পর তখন সবাই একটা নথিভুক্ত হচ্ছে, সেটাও কিন্তু সঠিকভাবে এখনো হয়নি। কারণ আমরা যদি দেখি যে এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় সরকারিভাবে 6 থেকে 8 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, কিন্তু পরক্ষণে আবার যখন আমরা বেসরকারি হিসেবে দেখছি সেটা কিন্তু 13 থেকে 14 লক্ষ হয়ে যাচ্ছে। কেন্দ্রের ক্ষেত্রেও তাই। কেন্দ্রের একটা কেন্দ্রীয় একটা সংস্থা, কেন্দ্র সরকার একটা সংস্থা, সেই সংস্থা বলছে যে এই মুহূর্তে ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিন্তু 3.5 কোটির মতো। কিন্তু আমরা যখন কেন্দ্র সরকারের শ্রম দপ্তরে গিয়ে খোঁজ নিচ্ছি, তখন কিন্তু খুবই নগণ্য একটা পরিমাণ দেখানো হচ্ছে। এই যে দুটোর মধ্যে ভেদ, ফলে কারো কাছে কিন্তু সঠিক তথ্য আছে বলে আমাদের মনে হয় না। ফলে পরিযায়ী শ্রমিকরা কিন্তু ওই একরকম নিরাপত্তা এবং অনিশ্চয়তা এবং সুরক্ষার অভাবে কিন্তু এখনো ভুগছে। তো আমরা যে বিষয়টা এতক্ষণ ছিলাম, যে মূল একটা বিষয় আমরা আলোচনা করলাম যে পরিযায়ী শ্রমিক সৃষ্টি হচ্ছে কিভাবে,
এবং পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে তারা কতটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার মতো কোনো হাত আমরা প্রকৃত অর্থে পাচ্ছি। আপনি খুব ভালো একটা কথা বলছেন, আপনাকে আমি 1 মিনিট সময় নিচ্ছি। যে সহানুভূতির কথা যখন বললেন তখন খুব মজার বিষয়। বারবার একটা কথা বলছি আমি, যেহেতু আমি সংবাদপত্রের সঙ্গে যুক্ত আছি, যে এই কদিন আগে আমরা একটা নির্বাচন মানে আমাদের জেলায় শেষ হলো। আমাদের 3টে লোকসভা ছিল, মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা শেষ হলো। তো অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করি যে পঞ্চায়েত নির্বাচন যখন হয় তখন ট্রেনে, বাসে, প্রাইভেট গাড়িতে করে পরিযায়ী শ্রমিকদের জামায়াত করে নিয়ে আসা হয়। এবার একটা জিনিস দেখবেন, আপনি যদি অন্যান্য খবরের কাগজগুলো বা টিভি মিডিয়াতে দেখবেন যে এই মুহূর্তে যারা ভোটে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আফসোস করছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক আনা গেল না। অর্থাৎ লোকসভা একটা বৃহত্তর ব্যাপার, তাই দায়িত্ব অনেকটা কম। পঞ্চায়েতে যেমন আমার দায়িত্ব, তাই আমি ওদের ফিরিয়ে নিয়ে আসি, কারণ আমি ভোটে দাঁড়াচ্ছি। খুব অনেকজন প্রার্থী হয়, একদম নিজেকে পাশ করতে হবে তাই। আর এখানে যেহেতু সংখ্যায় কম, দায়িত্ব অনেকটা কমে যায়, তাই আমাদের জেলাতে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব বেশি আগ্রহ থাকে না। এবং শুধু তাই নয়, এই জন্য কিন্তু এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান বলছে প্রায় 40 থেকে 50 হাজার পরিযায়ী শ্রমিক আনা যায়নি আমাদের জেলায়, তাই নিয়ে কিন্তু সমস্ত ভোটটাকে নিয়েও একটা পরিযায়ী শ্রমিকদের রাজনীতি হয়। আমি এটাই বলছি যে সহানুভূতি কোথায়, রাজনীতি হয়। এবং শুধু তাই না, যদি আপনার কথা বলে আপনার খুব মজা লাগবে, আমি গত 2-3 বছর আগে একটা ঘটনা বলছি। যে লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেই পঞ্চায়েত নির্বাচনে খুব মজার ঘটনা। চেন্নাই একটি ছেলে আছে, ব্যাঙ্গালোর একটি ছেলে আছে, কোথাও কোথাও মহিলারা কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি মহিলারা এখন সোনার কারখানায় কাজ করছে। পঞ্চায়েত তার আগে তাদের কাছে খাম পৌঁছে গেছে, টাকার খাম, এবং টিকিট পৌঁছে গেছে নিয়ে আসার জন্য। তো ওরা বলছে কি কত মজা, কত মজা। এবারকার কথা বলি, এবার কাপাসডাঙ্গা বলে একটি জায়গা, যেখানে আমি ভোট নির্বাচনের দিন ছিলাম। লাইনে দাঁড়িয়ে একজন বলছে যে ভোটের জন্য ভোট দেবো, আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো, তাই আমি ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি। পাশে এক ভদ্রলোক খুব আফসোস করে বললো, আমার ছেলে দুটো আসতে পারলো না। আমার কেন এত দুঃখ হচ্ছে কেন? উনি কিন্তু শুধু ভোট দেওয়ার দুঃখ প্রকাশ করেননি, যে এই ভোট উৎসবে আমি আমার ছেলে দুটোর মুখ দেখতে পেতাম। তাহলে আপনি ভাবুন যে ভোটকে কেন্দ্র করে পঞ্চায়েতে তারা যেমন কিছু টাকা পায়, তেমনি তার ছেলেকে যারা বাইরে আছে তারা দেখতে পায়। তো ভোটের লাইনে দাঁড়িয়ে একটি বাবাকে, আমি বৃদ্ধ বাবাকে আফসোস করতে দেখেছি যে ছেলেগুলো আসলে আমরা তাদের মুখ দেখতে পেতাম। তাহলে ভোটকে কেন্দ্র করেও যেমন রাজনীতি আছে, তেমনি পরিবারেরও একটা মানবিক একটা মেলবন্ধন। কিন্তু আজ পর্যন্ত যে বিষয় নিয়ে আমাদের আজকের কথাটা হচ্ছে যে সামনেই ভোট শেষ হবে, 4 তারিখে রেজাল্ট হবে। প্রথমে আপনি সূচনা লগ্নে যে কথাটা বললেন যে পরিযায়ী শ্রমিক নিয়ে নেতারা কি ভাবছেন, আমরা নেতারা বলবো না, আমরা এমপিদের কথাই বলবো, আমরা দেশের কথা বলবো না, আমাদের জেলার কথাই বলবো, রাজ্য নয় জেলার কথাই বলবো। যে আমাদের জেলায়, মানে আমি যদি বলি রাজ্যে সব থেকে মাইগ্রেন্ট লেবার মানে পরিযায়ী শ্রমিক কিন্তু বেলডাঙে বাস করে। তো আমাদের জেলায় পরিযায়ী শ্রমিক নিয়ে আমাদের যারা নির্বাচিত হবেন তারা তাদের চিন্তা ভাবনা কি, আমরা সেদিকে কিন্তু তাকিয়ে থাকবো। কারণ আমরা তো অনেক সময় সেমিনার করেছি, আলোচনা করেছি, সভা করি, সমিতি করি, এবং নেতৃত্বরা বারবার বলেন পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিক। কিন্তু যেই আসুক, সে নতুন মুখ হোক বা পুরনো মুখ হোক, তারা কি ভাবছেন এই পরিযায়ী শ্রমিক নিয়ে, সেটার দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকি। এইটার দিকে আমাদের একটা আবেদন থাকবে যে এটা নিয়ে চিন্তা ভাবনা হোক। পাশাপাশি আমরা দেখছি যে আগামী দিনে যারা আমাদের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, সেই প্রতিনিধিদের কাছে একটা এই চিন্তা ভাবনাটা আসুক তাদের কাছে, যে আমাদের আলোচনা প্রসঙ্গে আসছে যে আমাদের জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, এটা একটা বৃহৎ সমস্যা। সেই সমস্যার জন্য তারা কি চিন্তা ভাবনা করছেন, তারা এই পরিযায়ী শ্রমিক এরকম একটা সমস্যাকে নিরসনে তারা কি উদ্যোগ নিচ্ছেন, এই ব্যাপারে আমাদের অবশ্যই আমাদের কথা বললেন শেষ হয়ে যাবে, আমি আরো একটু সময় নিচ্ছি। যে কিচ্ছু না, একটুখানি কৃষি নির্ভর আম নিয়ে একটা বড় শিল্প হতেই পারে আমাদের জেলায়। আমাদের এখানে প্রচুর টমেটো হয়, খাদ্য প্রক্রিয়াকরণ করা যেতে পারে। তার মানে একটা জিনিস আসছে
যে বিকল্প পথ আমাদের সামনে খুলে একদম দেয়। একদম একদম বিকল্প পথ, কারণ একটা জিনিস আমরা বুঝতে পারছি আলোচনা প্রসঙ্গে যে অর্থনৈতিক একটা কারণ বা অন্যান্য রাজনৈতিক হোক বা একটা চক্র কাজ করছে, এটাও একটা কারণ, কিন্তু মূলত এই জিনিসটা করলে যে বিকল্প একটা পথ আমাদের সামনে কর্মসংস্থানের পথ যদি খুলে দেওয়া যায়, তবে এই সমস্যাটা কিছুটা নিরসন করা যাবে। এছাড়াও আরেকটা সমস্যাও আসছিল, বেশ কিছুদিন ধরে আমরা খবরে কাগজে পাচ্ছিলাম যে ডোমকলের দিকে এই যে যারা বাইরে যাচ্ছে তাদের মধ্যে তাদের মগজ ধোলাই করে তাদেরকে ভারত বিরোধী একটা চিন্তা ভাবনা করে তুলে ধরা হচ্ছে, যার ফলেও কিন্তু আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা তারাও কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে। একটা ভারত বিরোধী বড় কথা বলেছেন আপনি, বিপদগামী হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে বলি যে কিছুদিন আপনার আগে দেখে থাকবেন যে সিম কার্ড ব্যবহার করে আমাদের ভারতীয় সিম তুলে বিদেশের কোন সংস্থায় পৌঁছে দিয়ে এখান থেকে ওটিপি কে ব্যবহার করে এই যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে। এবং সব ক্ষেত্রে যে কজন আমাদের এখানে অ্যারেস্ট হয়েছে সব কজনকে দেখেছি আমরা শিক্ষিত, কেউ কলেজে পড়ছেন, কেউ কলেজ উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র কিছু টাকা রোজগারের আশায় প্রথমে ঢুকেছিলেন তারা, কিন্তু তারা পরবর্তীতে যে চক্রে ঢুকে গেল সেখান থেকে বেরিয়ে আসতে পারলো না। ফলে তাদের দেখা যাচ্ছে জঙ্গি যোগ, অথচ ওই ছেলেটি এলাকার খুব সহজ সরল শান্ত, এবং কোনো ক্ষেত্রে দেখছি তাদের এক্সট্রা ক্যারিকুলাম মানে খুব ভালো ফুটবল খেলতো, ভালো ক্রিকেট খেলতো, একটি ছেলে তো আমি দেখেছি খুব ভালো ড্রয়িং মানে ছবি আঁকতো, সেই ছেলেটিও কিন্তু আজকে জেলে পড়ছে। এটা কিন্তু আমাদের কাছে খুব দুর্ভাগ্য এবং খুব ভয়ানক ব্যাপার। তাহলে আমাদের এই যে সমস্যাগুলো, এতগুলো সমস্যা হচ্ছে মূলত পরিযায়ী শ্রমিক, আর সেক্ষেত্রে ওই একটাই পথ যে আমাদের রাজ্যে আমাদের জেলায় যে কথা দিয়ে আমরা শুরু হচ্ছিল যে আমরা যদি ইতিহাসের দিকে চলে যাই, ভগবানগোলা এক সময় ছিল বিশ্বের বৃহত্তম বাজার, ভগবানগোলা, এবং কাশিম বাজার গোলা নামটা এসছে, হ্যাঁ, বা কাশিম বাজার এমন শিল্প একটা নগরী ছিল যেখানে এত ঘনবসতিপূর্ণ রাজ্য ছিল, জেলা ছিল বা স্থান ছিল, যেখানে শোনা যায় ছাদে ছাদে গিয়ে একদম রাজপ্রাসাদ পর্যন্ত চলে যাওয়া যেত। এই ছিল আমাদের জেলা। কিন্তু কালের প্রবাহে, যেটা সাবিরদা আমাদের বলছিলেন, আস্তে আস্তে কিন্তু আমাদের জেলাটা আস্তে আস্তে পিছিয়ে গেছে। তাহলে আমাদের এখন চিন্তা, তার জন্যই তারই ফলশ্রুতি হিসাবে পরিযায়ী শ্রমিকের সৃষ্টি একটা নতুন একটা দ্বার খুলে গেছে। তা আমরা আজকের এই ছোট্ট আলোচনার পরিসর থেকে আমরা এই আবেদন, যারা আমাদের প্রতিনিধি হচ্ছেন লোকসভায়, যিনি প্রতিনিধি হবেন, তাদের কাছে আমাদের দিক থেকে একটা চিন্তা ভাবনা, আমাদের দিক থেকে একটা আবেদন থাকবে যে এই পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকের নির্মূল করে আমাদের জেলাকে একটা আরো শস্য শ্যামল করে তোলা, যেটা আমাদের কথায় বলা যায় যে আবার আমাদের জেলা নতুন করে সকল সেরা হয়ে উঠবে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকবে। তারা এই নিয়ে চিন্তা ভাবনা করুন। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করছি। আর যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনারাও দর্শক বন্ধুরা এই নিয়ে আপনারাও চিন্তা ভাবনা করুন, আরো কি কি পথ বের করা যায় এই একটা দুর্বিষহ একটা সমস্যার মোকাবিলা করার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ASR নিউজ। নমস্কার।